Hello everyone, Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার উষা। বরাবরের মতো আমি উষা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন দিনের একটি ভ্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভ্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো আজকের ভ্লগটিও আমি সকাল সকাল শুরু করেছি, আর শুরুতেই গতকালকের কেনা কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। দফায় দফায় সিলিন্ডার গ্যাসের দাম যেভাবে বেড়েই চলেছে, তাতে করে আমাদের মতো মধ্যবিত্তের জন্য সিলিন্ডার গ্যাস ব্যবহার করা একরকম কষ্টসাধ্যই হয়ে পড়েছে। ইন্ডাকশন চুলা কিনেছি, প্রায় 5 বছর হতে চলল। তো ওটাকেই আরও কীভাবে স্বস্তিদায়কভাবে ব্যবহার করা যায় সেজন্যে গতকাল হন্তদন্ত হয়ে দোকানে গিয়েছিলাম কয়েকটা স্টিলের কুকওয়্যার কিনতে। তো স্টিলের কুকওয়্যার তো কিনেছি, সাথে 2-1টা বাসার প্রয়োজনীয় জিনিসও কিনেছি। বাংলাদেশি ভ্লগার উষা চ্যানেল থেকে উষা আছি আপনাদের সাথে। যারা এতক্ষণ পর্যন্ত না টেনে আমার ভিডিওটির সাথে জুড়ে রয়েছেন, আমি ধরেই নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। আর আপনি যদি তা অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যখন শুরু করেছিলাম তখন কুট্টুসমণি ঘুমিয়েছিল, আর কিছুক্ষণ আগেই কুট্টুসমণি উঠেছে, তাই সবার আগে ওর জন্য দুধ গরম করে আমাদের জন্য চা বসিয়ে দিলাম। প্রায় মাস 2-এর মতো গ্রামের বাড়িতে থাকার পর আবারও আমার কুঁড়ে ঘরে ফিরেছি, আর কুঁড়ে ঘরে আসার পর এটাই আমার প্রথম ব্লগ। বেশ লম্বা একটি সময় বাসায় না থাকার কারণে প্রত্যেকটা কোনায় কোনায় অগোছালো আর এলোমেলো হয়ে আছে, তাই হাতের কাছে যতটুকু যা পেয়েছি সেটা দিয়েই সকালের নাস্তাটা করে নেব খুব চট জলদি, আর তারপর আমাকে লেগে যেতে হবে বাসা গোছানোর মিশনে। আমাকে সাহায্য করতে আসে যে মেয়েটি, ওর নাম মালা, আমি ওকে মালা রানী বলে ডাকি। তো মালা রানীকে মালা রানীর কাজ বুঝিয়ে দিয়ে আমি একটু চলে এসেছি। আপনাদেরকে আমার কুঁড়ে ঘরটা একটু ঘুরে ঘুরে দেখাবো। প্রায় দীর্ঘ 2 মাস পর আমি আমার কুঁড়ে ঘরটাকে যেভাবে আবিষ্কার করেছি সেটাই একটু ঘুরে ঘুরে দেখাবো, আর সাথে আপনাদের সাথে টুকটাক কথা বলবো। প্রায় 10-15 বছরেরও বেশি সময় ধরে আমি বেশ কিছু সমস্যার মধ্যে দিন পার করছিলাম। সমস্যার লিস্টটা অনেক বড়, তার মধ্যে কিছু সমস্যা এমন যে বুক ধড়ফড় করা, মাথা ব্যথা করা, রাতের পর রাত ঘুম না আসা, বাজে রকমভাবে শরীর জ্বালা পোড়া করা, অদ্ভুত রকমের কিছু ভয়াবহ স্বপ্ন দেখা, তার মধ্যে সাপের স্বপ্ন, কুকুরের স্বপ্ন, এরকম বেশ কিছু অদ্ভুত অদ্ভুত রকমের স্বপ্ন। তো আমার এই সমস্যাগুলো আরও ভয়াবহ রূপ ধারণ করে গত বছর 1.5 আগে। তো ওই সময়টাতে এমন হতো
দিনের বেলাতেও আসলে আমি ভয় পেতে থাকি এবং রাতের বেলা একা ঘুমাতেই পারতাম না। সবসময় লাইট জ্বালাতে হতো বা লাইট জ্বালিয়ে রাখতে হতো এবং এইটার যে ভয়াবহতা সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। তো এই অবস্থা দেখে আমি একজন ভালো হুজুর দেখাই এবং আমি আমার সমস্যার কথা তাকে বলি। তো তিনি আমাকে যেটা বলেন সেটা আসলে শোনার জন্য একেবারেই আমি প্রস্তুত ছিলাম না। তো ওই হুজুর আমাকে বলেছিলেন যে আমাকে ভয়ঙ্কর রকমভাবে কুফরি করা হয়েছে এবং যিনি করছেন তিনি আসলে আমার খুব বেশি ক্ষতি চান এবং তিনি প্রতিনিয়তই আমার ক্ষতি করার চেষ্টা করছেন এবং প্রতিনিয়তই আমাকে কুফরি করা হচ্ছে। তো আমি যদি এটা থেকে বাঁচতে চাই তাহলে এটার যেই প্রোটেকশন সেটা আমাকে নিতে হবে। তো যেহেতু এই ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম, গ্রামের বাড়িতে ছিলাম, তো এই অসুস্থতার ব্যাপার এবং এই ঘটনার ব্যাপারে আসলে দু একজন আত্মীয় জানতেন বা জানাটা খুব বেশি অস্বাভাবিক ছিল না। তবে অস্বাভাবিকতা হচ্ছে সেখানেই এখন আমি আপনাকে যেটা শেয়ার করব। তো সেই অস্বাভাবিকতা বোঝার জন্য আপনাদের আরও একটা কথা বলে রাখি। সেটা হচ্ছে বেশ অনেক বছর আগে আমি আমার এক রক্তের সম্পর্কের আত্মীয়ের বাসায় ছিলাম। তো তার বাসা থেকে আমি আমার একটা কাপড় কাঁচি দিয়ে কেটে নিলে যেরকম পাওয়া যায় ঠিক সেরকম একটা ড্রেস কাঁচি দিয়ে কাটা অবস্থায় পেয়েছিলাম। তো সেই সময়টাতে আসলে অত বেশি সচেতনও ছিলাম না বা এই ব্যাপারগুলো নিয়ে অত বেশি জানাও ছিল না, যার জন্য আসলে ব্যাপারটা নিয়ে খুব একটা ঘাটাঘাটি করা হয়নি। তো আমার তথাকথিত সেই আত্মীয়া ভদ্রমহিলা যখন আমার ভয় পাওয়া এবং কাপড় কাটার ব্যাপারে জানতে পারে, তো তখন তিনি বলেন যে এরকম তো আমারও অনেক হয়েছে, অনেক এরকম কাপড় কাটা পেয়েছি, আমার বাসায়ও এরকম অনেক তাবিজ পাওয়া যায়, তো এ জাতীয় নানা কথা। তো আমার সেই আত্মীয়া ভদ্রমহিলার ঘটনাটা সেখানেই শেষ হতে পারতো বা ৮-১০টা সাধারণ ঘটনার মতোই স্বাভাবিক একটা ঘটনা হতে পারতো, যদি না এবার বাড়িতে যাবার পর এই ঘটনাগুলো না ঘটতো। এবার বাড়িতে যাবার পর একদিন সেই আত্মীয়া ভদ্রমহিলার সঙ্গে হাঁটতে বেরিয়েছিলাম মাগরিবের নামাজের পর। তো তার প্রথম কথাই ছিল এরকম যে ওই যে গতবার হুজুর দেখালে তো কি হলো, শরীর কি ভালো হয়েছে, কোনো কি ইমপ্রুভ করেছে, এখন কেমন আছো? তো এটা শোনার পরে আমার একটু অবাক লেগেছিল। তো হুট করেই আসলে সেই ধরনের একটা কোয়েশ্চেন আমাকে করলো। আরও অন্য কথা দিয়েও শুরু করতে পারতো, কিন্তু প্রথমেই সেই কথাটা আমাকে জিজ্ঞেস করেছিল। তো আমি আসলে তার কথার উত্তরটা সোজাভাবে দেইনি, একটু ঘুরিয়ে দিয়েছিলাম এবং তাকে আমি বলেছিলাম যে আসলে কয়েকদিন ধরে কুট্টুসমণি একটু কান্নাকাটি বেশি করছে, বিশেষ করে সন্ধ্যার পরে অর্থাৎ মাগরিবের নামাজের সময়টাতে সে কান্নাকাটি বেশি করছে। তো যদি কোনো পরিচিত ভালো কেউ থেকে থাকে বা কোনো হুজুর থেকে থাকে একটু আমাকে জানাবেন, আমি ওকে একটু দেখাতে চাই। তো এই কথা বলার পরে তিনি আমাকে বলেছিলেন যে তুমি নিজেই আসলে নামাজের পরে একটু দোয়া দরুদ পড়ে ওকে ফু দিয়ে দিও। তো ওই দিনের পরে সেই ভদ্রমহিলা এই ঘটনা নিয়ে আর কখনো আমার সাথে আলোচনা করেনি বা হুজুর দেখানো প্রসঙ্গে আর কোনো কথা আমাকে বলেনি বা কোনো হুজুরের সন্ধানও আমাকে দেননি। তো সেই ভদ্রমহিলার সাথে বরাবরই আমার বেশ ভালো সম্পর্ক ছিল, অন্তত আমি আমার পক্ষ থেকে সেটাই জানতাম। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার ট্রিটমেন্ট এখনও চলমান এবং আপনাদের চারপাশেও হয়তোবা সেই ভদ্রমহিলার মতোই এমন অনেক আত্মীয় আছেন যারা মুখোশ পরে আপনাদের চারপাশে ঘোরাঘুরি করেন এবং খুব ভালোভাবে আপনাদের সাথে মেশেন, খুব ভালো সম্পর্কে আছেন বা আপনাদের সম্পর্কে খুব ভালো ধারণা পোষণ করেন, এমনটাই আপনাদেরকে বোঝাতে চান। আদতে তারা আসলে পেছনে পেছনে কতটুকু আপনার ক্ষতি চান বা কতটুকু ক্ষতি করছেন সেটা জানতে বা বুঝে উঠতেই হয়তোবা আপনার অনেকটা সময় পেরিয়ে যাবে। তাই এখনই সাবধান হন এই ধরনের আত্মীয় স্বজন থেকে।